নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নম্বর 5, অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আছে একে আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান হলো, উত্তরটা লিখবে ঋগ্বেদ, অপশন সি। দুইয়ে দেখো ঋগ্বেদের গুরুত্বপূর্ণ নদী হলো, উত্তরটা লিখবে সিন্ধু, অপশন সি। তিনে দেখো ভারত গোষ্ঠীর রাজা ছিলেন, উত্তরটা লিখবে সুদাস, অপশন এ। চারে দেখো বৈদিক যুগে গায়ত্রী মন্ত্র উচ্চারিত হয় কার উদ্দেশ্যে, উত্তরটা লিখবে সবিত্রী, অপশন ডি। পাঁচে দেখো দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ হলো, উত্তরটা লিখবে অস্মক, অপশন বি। ছয় দেখো বর্ধন মহাবীর তপস্যা করেছিলেন 12 বছর, অপশন সি। সাথে দেখো পার্শ্বনাথ ছিলেন কততম তীর্থঙ্কর, উত্তর লিখবে 23তম তীর্থঙ্কর, অপশন বি। আটে দেখো বৌদ্ধ ধর্ম প্রচারকদের ভাষা ছিল পালি, অপশন বি। নয় দেখো কলিঙ্গরাজ খারবেলের কথা জানা যায় হাতিগুম্ফা শিলালেখ থেকে, অপশন বি। দশে দেখো হুন আক্রমণ প্রতিহত করেছিলেন, উত্তরটা লিখবে স্কন্দগুপ্ত, অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো 11 দাগের হরিসেন কার সভাকবি ছিলেন, উত্তরটা লিখবে সমুদ্রগুপ্ত, অপশন সি। 12 দাগে দেখো শিলাদিত্য উপাধি নিয়েছিলেন, উত্তরটা লিখবে হর্ষবর্ধন, অপশন সি। পরে দেখো এক কথায় বেদের অপর নাম কি, শ্রুতি। বজ্জিতের রাজধানী কোথায় ছিল, উত্তর লিখবে বৈশালী। অর্থশাস্ত্র কার রচনা, উত্তর লিখবে কৌটিল্য। শূন্যস্থান পূরণ দেখো ভদ্রবাহুর অনুগামী জৈনদের বলা হয় দিগম্বর। দিয়ে দেখো শেষ নন্দ রাজা ছিলেন ধননন্দ। সাতবাহন বংশের প্রথম শাসক ছিলেন শিমুখ। পরেরটা দেখো সত্য মিথ্যা, এক দাগেরটা হবে মিথ্যা, দুইয়েরটা হবে মিথ্যা, তিনেরটা হবে সত্য। পরে দেখো বিমানান, একেরটা হবে নৃপতি, দুইয়েরটা হবে অহিছত্র, তিনেরটা হবে প্রথম চন্দ্রগুপ্ত। পরবর্তী দেখো কি আছে 3 দাগের, যার প্রশ্ন মান 2 একে আছে প্রাচীনকালে কোন কোন পদ্ধতিতে রাজা হওয়া যেত। 26। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা উত্তরটি ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের পরবর্তী বৈদিকে ব্রাহ্মণ ও বৈশ্যদের কাজ কি ছিল। দেখো ব্রাহ্মণ আর বৈশ্য, ঠিক আছে, তাদের কাজ দেখে নাও। পরবর্তী দেখো বণিক সম্প্রদায় কেন ব্রাহ্মণ্য ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা তোমরা একটু তোমাদের পাঠ্যবই থেকে দেখে নিও। পরবর্তী দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্তের দুটি কৃতিত্ব, তোমরা এখান থেকে প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। হ্যাঁ, পরবর্তী দেখো কনিষ্ক কবে সিংহাসন আরোহণ করেন 78 খ্রিস্টাব্দে, তার রাজধানী কোথায় ছিল, পুরুষপুর। 6 দেখো চতুর্থ বৌদ্ধ সঙ্গীত কার শাসনকালে হয়েছিল, এই সঙ্গীতের গুরুত্ব কি ছিল। দেখো প্রশ্নের উত্তর, দেখো চতুর্থ বৌদ্ধ সঙ্গীত সভাপতি করেছিলেন বসুমিত্র, দেখে নাও গুরুত্বটা, দেখে নাও চতুর্থ বৌদ্ধ সঙ্গীত, এখান থেকে এফডি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 4 দাগের, যার প্রশ্ন মান 3 একে আছে টিকা লেখ চতুরাশ্রম প্রথা। দেখো প্রশ্ন উত্তরটি অবশ্যই তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 2 দাগের আদি বৈদিক যুগের নারীর অবস্থা কেমন ছিল। দেখো যদি পারো খাতা লিখে নিয়ে পড়বে, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নিয়ে একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো কি আছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থানের কারণ কি। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, দেখে নাও। পরবর্তী দেখো 4 দাগে জৈন ও বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন বলতে কি বোঝানো হয়েছে।
দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো মধ্যযুগের কর ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। দেখে নাও কর ব্যবস্থা সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 5 দাগের বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? দেখো উত্তরটি। পরে দেখো জৈন ও বৌদ্ধ ধর্মের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3 দাগের অশোকের ধর্মের মূল নীতিগুলো, এটা পাঠ্য বইতে 85 পেজে পেয়ে যাবে, যেহেতু প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে সেই কারণে দেখালাম না। পরে দেখো হর্ষবর্ধন শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। দেখো হর্ষবর্ধন শাসন ব্যবস্থা, এখানেও শাসন ব্যবস্থা। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।